করব। আসলে চ্যাপ্টার 8 এর লাস্ট ক্লাস রেসপিরেশনের। সবার মনে আছে যে আমরা যেটা পড়েছিলাম যে রেসপিরেশনের মেকানিজম লাস্ট ক্লাসগুলোতে আমরা দুটো ক্লাস নিয়েছিলাম। সেখানে রেসপিরেশনের যে মেকানিজম অফ রেসপিরেশনস আমরা আলাপ করতেছিলাম। সেখানে আমরা প্রথম দিন পড়েছিলাম যে গ্লাইকোলাইসিস, through glycolysis on molecules of glucose produces 2 molecules of pyruvate, 2 molecules of ATP and 2 molecules of NADH. এটা আমরা দেখেছিলাম। What are the fates of pyruvate? It depends on the presence or absence of oxygen. In absence of oxygen, আমরা দেখেছিলাম যে pyruvate undergoes fermentation process. এবং সেখানে আমরা দেখেছিলাম যে end product either ethanol and carbon dioxide or lactate দেখেছিলাম যে ফার্মেন্টেশনের মাধ্যমে। এবং দেখছিলাম যে ফার্মেন্টেশন যদি হতে হয় সেখানে 2 molecules of NADH produced during glycolysis process consumed হয়ে যাচ্ছে এখানে। ফাইনালি দেখা যাচ্ছে যে এখানে আসলে আমরা গ্লাইকোলাইসিসের মাধ্যমে শুধুমাত্র 2 molecules of ATP আমরা নেট প্রোডাকশন হিসেবে পাচ্ছি। What are the fate of the pyruvate in presence of oxygen? সেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে পাইরুভেট কনভার্টেড টু অ্যাসিটাইল কোয়ে, এবং সেখানে আমরা দেখেছিলাম যে NADH যেটা সেটা তৈরি হচ্ছে এবং অ্যাসিটাইল কোয়ে এন্টার্স ইনটু দ্য ক্রেবস সাইকেল অথবা TCA সাইকেল। সেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে TCA সাইকেলে আসলে কি হয় আমরা সবাই জানি যে সেখানে বিভিন্ন ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হয়, সেটা দেখেছিলাম। এবং ফাইনালি সেখানে 2 molecules of ATP, 6টা NADH পেয়েছিলাম এবং 2 molecules of FADH2 এগুলো আমরা পেয়েছিলাম। এবং ফাইনালি আমরা দেখেছিলাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে দেখা যাচ্ছে যে NADH and FADH2 তার মাধ্যমে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ATP তৈরি করে। আসি আমরা আজকের যে টপিকস যে আমরা ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেসপিরেশন, রেসপিরেশনের কি কি ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হচ্ছে সেটা আমরা দেখবো। আমরা যদিও এটা অনেকেই আমরা জানি যে কি কি ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, তো ডিটেইলস আমরা দেখবো। নাম্বার 1, টেম্পারেচার। Temperature has profound effects on the rate of biological reaction. Any reaction depend on the temperature. Temperature বাড়লে নরমালি দেখা যায় যে কোনো ফিজিওলজিক্যাল যে রিঅ্যাকশন গুলো আছে ওভার দ্য ফিজিওলজিক্যাল রেঞ্জ অফ মোস্ট ক্রপস, যেমন 0 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি আমরা ধরি আর কি, এই রেঞ্জের ভিতরে যদি দেখা যায় যে টেম্পারেচার বাড়ে তাহলে দেখা যাচ্ছে যে রেসপিরেশনটা বাড়বে। মানে এক্সট্রিমের নিচে অথবা এর উপরে যদি চলে যায় তখন আবার এই সিস্টেম কাজ না করার সময় বেশি নাও করতে পারে। আমরা জাস্ট বলছি যে 0 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ভিতরে রেঞ্জের ভিতরে টেম্পারেচার বাড়লে আমরা বলবো যে রেসপিরেশন বাড়বে। এবং এখানে একটা বেল্ট অফ রুলস আছে। The velocity of a biological reaction increases 2 to 3 folds for every 10 degree centigrade rise in the temperature. যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়লে প্রতি 10 ডিগ্রিতে দেখা যায় বায়োলজিক্যাল রিঅ্যাকশন উইদিন দ্য রেঞ্জ, যেটাকে আমরা বলছি 0 to 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এই রেঞ্জের মধ্যে যদি হয়, যেমন 0তে যে রেটটা হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যেতে পারে। এটা হলো জাস্ট একটা ব্যান্ড অফ রুল, এটাকে বলছেন যে বায়োলজিক্যাল যে কোনো রিঅ্যাকশন এরকম হতে পারে। এর এক্সেপশন অনেক অবশ্যই আছে, আমরা দেখব। লো রেসপিরেশন রেট এট লো টেম্পারেচার, এটা কমন যে রেসপিরেশন কম হবে এট লো টেম্পারেচার। শীতের সময় টেম্পারেচারটা কমে থাকে এবং গরমের সময় টেম্পারেচার বেড়ে যায়। আমরা নিজেরা খেয়াল করি যখন বেশি টেম্পারেচার আমাদের দেখা যাচ্ছে যে রেট অফ রেসপিরেশনটা কিন্তু মানে অ্যাক্টিভিটিটাই বেড়ে যায় টেম্পারেচার বাড়লে। এবং গাছে দেখা যায় যে নতুন মানে তার যে বৃদ্ধি দেখলে আমরা বুঝতে পারি যেখানে শীতের সময় দেখা যায় স্থিমিত হয়ে থাকে গ্রোথটা ডিউ টু দ্য লো টেম্পারেচার। এবং হাই টেম্পারেচার যেমন এখন স্প্রিং আসতেছে, গাছে এরকম নতুন নতুন পাতা গজাচ্ছে, ফুল আসতেছে, আসলে রেটটাও বেড়ে যাচ্ছে টেম্পারেচার। এই রেট তো কারণ যতই রেসপিরেশনের রেট যত বেশি হবে তার এনার্জি প্রোডাকশন তত বেশি হবে, আলটিমেটলি তার অ্যাক্টিভিটি বাড়বে এবং তার গ্রোথটা বেশি হবে। At high temperature, the rate of respiration declines with time. It is also at high temperature, extreme high, when it's just beyond the
just within the range, especially after 30 degree centigrade temperature. High temperature, যখন টেম্পারেচারটা খুব বেশি হবে তখন আবার কিন্তু এই ব্যান্ড টপ রুম যেটা কাজ করবে না, কারণ এখানে টেম্পারেচার বাড়লে তখন দেখা যাবে যে এই রেট অফ রেসপিরেশনটা কমে যাবে। কারণটা কি? কারণটা হলো রেসপিরেশন আমরা দেখেছি যে রিঅ্যাকশন গুলো যে হয় গ্লাইকোলাইসিস থেকে শুরু করে যে গ্রেভ সাইকেল বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সবগুলোতে কিন্তু এনজাইম ইনভলভড, এবং এনজাইম ইজ প্রোটিন ইন নেচার। সবাই জানি যে এনজাইম গুলো আসলে প্রোটিন, আর প্রোটিন যদি টেম্পারেচার যদি তুমি এটা হিট করো তখন দেখা যায় সেটা কোয়াগুলেট করে বা ডিজেনারেট করে, মানে যেটাকে আমরা বলি ডিন্যাচারেশন, যে টার্মটা তোমরা বায়োকেমিস্ট্রি পড়ে আসছো, ডিন্যাচারেশন অফ এনজাইমস। ডিন্যাচার যখন হয়ে যায় তখন কিন্তু সেটা অ্যাক্টিভিটি আর থাকে না, অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। যে কারণে যদি অ্যাক্টিভিটি এনজাইম অ্যাক্টিভিটি যদি কমে যায় তা আলটিমেটলি রেসপিরেশন রেট তো অবশ্যই কমবে। সেই জন্য বলছে যে হাই টেম্পারেচারে রেসপিরেশন ডিক্লাইন্স উইথ টাইম, যে সময়ের সাথে সাথে রেসপিরেশন রেটটা কমে যাবে। নেক্সট ফ্যাক্টর অক্সিজেন। অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট পার্ট, আমরা বুঝতে পারতেছি কেন নো অক্সিজেন নো অ্যানারোবিক রেসপিরেশন। অক্সিজেন সাথে অক্সিজেন না থাকে তখন দেখা যায় অ্যানারোবিক রেসপিরেশন হয়। অ্যানারোবিক রেসপিরেশন যদি হয় সেখানে এনার্জি অনেক কম হয়। অক্সিজেন যদি বাড়ে তাহলে আমরা এটা স্বাভাবিক রেসপিরেশন রেট ডিক্রিজেস উইথ দ্য ডিক্রিজিং অক্সিজেন। অক্সিজেন যদি কমে যায় এনভায়রনমেন্টে, যদি এখন অক্সিজেন কম থাকে তাহলে গাছের ক্ষেত্রে দেখা যাবে রেট অফ রেসপিরেশনটা কমে যাবে। রেট অফ রেসপিরেশন কমে যায় সেক্ষেত্রে তার সবকিছুই কমে যাবে, বায়োলজিক্যাল যে রিঅ্যাকশন গুলো হয় সেগুলো অবশ্যই কমে যাবে, আলটিমেটলি তার গ্রোথটা হ্যাম্পার হবে। কার্বন ডাইঅক্সাইড, the increasing the carbon dioxide concentration decreases the respiration. The carbon dioxide concentration যদি বেড়ে যায় এনভায়রনমেন্টে তখন কিন্তু রেসপিরেশন রেটটা কমে যায়। আমরা কিন্তু এইটাকে কিন্তু অনেক সময় আমরা কাজে লাগাই, যে প্লান্ট প্রোডাক্ট যদি আমরা স্টোর করতে চাই, স্টোরেজ যে স্ট্রাকচার গুলো থাকে সেগুলো যদি আমরা যেমন গুদাম যদি বলি আমরা, সেখানে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটাকে কোনোভাবে বাড়াই দিতে পারি তাহলে কিন্তু সেখানে রেট অফ রেসপিরেশনটা কম হবে এবং আলটিমেটলি আমরা বেশি দিন রাখতে পারবো। কারণ আমাদের যে কোনো প্লান্ট প্রোডাক্টকে যদি আমি বেশি দিন স্টোর করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই টার্গেট রাখতে হবে কিভাবে আমরা রেসপিরেশন রেটটাকে কমাবো। কারণ যদি হাই রেসপিরেশন রেট হয় তাহলে তার যে স্টোর যে ম্যাট্রিয়ালস গুলো থাকবে, ফুড ম্যাট্রিয়ালস গুলো থাকবে, সেগুলো কিন্তু বার্ন জাস্ট এক্সস্টেড হয়ে যাবে। আলটিমেটলি দেখা যাবে যে তার ওয়েট কমে যাবে, আলটিমেটলি তার জীবনী শক্তি কমে যাবে। একটা বীজ যদি রাখি আমরা, বীজের জীবনী শক্তি কমে যাবে, কারণ সে তো তার যে রিজার্ভ ম্যাট্রিয়ালস গুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। সেজন্য আমরা কি করি, আমরা কোনো অটোমেটিক্যালি রিঅ্যাকশনটা হয় কিভাবে? মানে সিডের মধ্যে যদি রেসপিরেশন বেড়ে যায় তাহলে ফুড ম্যাটেরিয়াল গুলা মানে লুজ হতে থাকবে, কিন্তু এটা মানে এটা ইনঅ্যাক্টিভ স্টেজ, এটা মানে অটোমেটিক্যালি কিভাবে ইনঅ্যাক্টিভ আর যেটা লিভিং তার ভিতরে রেসপিরেশন হবে কিন্তু খুবই লো রেটে হবে। এখন যদি তুমি একটা জিনিস তুমি রেখে দাও, গোলালো কিনে রেখে দিলা, তুমি নরমাল কন্ডিশনে রেখে দিলা, তো দেখবে আস্তে আস্তে এক কেজি রাখলে কদিন পর দেখবে যে সেখানে কমতেছে। একটা পর্যায়ে আমি যদি বীজের জন্য রাখি, তো বীজের তো জীবনী শক্তি যেটা ভায়াবিলিটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যে কারণে আমাদের টার্গেটই থাকবে যে আমরা যদি যে কোনো স্টোর করি প্লান্ট প্রোডাক্ট, কিভাবে আমি রেসপিরেশনটাকে কমাবো। আমি ফ্রিজে রাখলে কিন্তু অনেকদিন থাকে বা কোল্ড স্টোরে রাখা হয় বীজগুলোকে। আমরা যে আলু যে কোল্ড স্টোরে না রাখতে পারলে কিন্তু পরবর্তী সিজন ইউজ করা যাচ্ছে না। সেটা কারণটা কি? আসলে মেইন কারণ হলো আসলে আমি রেসপিরেশনটাকে কমাই দেবো আর কি। তার একটা ওয়ে হলো যে টেম্পারেচারটাকে আমি কমিয়ে দিয়ে এটা করবো। এটা করা যেতে পারে যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বাড়াই দিয়েও কিন্তু এটা করা সম্ভব। যে কার্বন ডাইঅক্সাইড বাড়ানো তো সহজ নয়, যেমন অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট লাগবে, সেটা অনেক যেগুলো মানে খুব ভালো মানের যে গুদামগুলো থাকে সেখানে কিন্তু এই ফেসিলিটি থাকে। কারণ অক্সিজেন আমি তো আগেই বললাম যে আমাদের যে রেসপিরেশনের মাধ্যমে যে প্রোডাক্টগুলো ভাঙবে, কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট, যে রেসপিরেবল সাবস্টেন্সেস যেটা আছে সেটা অক্সিডাইজড হবে। তো সেখানে যদি অক্সিডাইজড হয়ে যায় তাহলে তো সেই ম্যাট্রিয়ালস গুলো কমে যাবে। আলটিমেটলি একটা বীজের কথা যদি আমরা বলি, সেখানে যে স্টোর ম্যাটেরিয়ালস গুলো থাকে যেটা থেকে সে পরবর্তীতে সিডটা জার্মিনেট করবে, জার্মিনেট করার জন্য যে এনার্জি লাগবে সেই এনার্জি গুলো তো সিডে যে স্টোর অবস্থায় খাবারটা আছে সেখান থেকে সে নিবে। এখন যদি সেই স্টোর ম্যাটেরিয়ালস গুলো যদি নিঃশেষ হয়ে যায় তাহলে সে জার্মিনেট করতে পারবে না। তাই এটাই তো আছে সিড ভায়াবিলিটি, মানে সেই ভায়াবিলিটি নষ্ট হয়ে যাবে তার। সেই জন্য আমাকে অবশ্যই রেসপিরেশনটাকে আমার কন্ট্রোল করতে হবে। রেসপিরেশন কন্ট্রোল না করতে হলে কিন্তু এটা আমরা পারবো না, এবং আলটিমেটলি ইকোনমিক লস তো অবশ্যই হবে, কারণ ওয়েট কমে যাবে। তুমি এক টন জিনিস রাখলে দেখবে সেখানে যদি কমে যায়, যদি 100 কেজি কমে যায় তাহলে আলটিমেটলি আমরা সেখানে অবশ্যই ফার্মাররা লস করবে আর কি। এনিওয়ে, নেক্সট হলো লাইট।
লাইট কন্ট্রোলস রেসপিরেশন, তবে ডিরেক্ট কিন্তু লাইটের কোনো ইফেক্ট রেসপিরেশনের ক্ষেত্রে নাই। লাইটের এফেক্টটা হলো যে লাইট যদি থাকে, আমরা জানি যে সকালবেলা শরীরটা আমাদের ভালো লাগে না, কারণ শীত শীত ভাব থাকে, কিন্তু যখনই রোদ উঠে যায় তখন আমাদের ভিতরে একটা চাঙ্গা ভাব চলে আসে আর কি। এটা আমরা কেন, এটা আসলে আলটিমেটলি হলো যে রোদ আসলে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের মানে এটা তো কিন্তু রেসপিরেশন উপর এইভাবে ইফেক্টটা হয়। যে লাইট কন্ট্রোলস রেসপিরেশন বাই রেজিং দ্য টেম্পারেচার, হাই টেম্পারেচারে তো অবশ্যই রেসপিরেশন বেশি হবে, এটা আমরা তো আগেই বলেছি। তাই এভাবে যদি এভাবে কিন্তু লাইটের কিন্তু লাইট মানে এর কিন্তু ডিরেক্ট কোনো ইফেক্ট কিন্তু রেসপিরেশনের উপরে নাই, ইনডাইরেক্ট ইফেক্ট। নেক্সট হলো ওয়াটার কন্টেন্ট, the high respiration in hydrated tissue while the very low in dry or wilted tissue। মানে এখন আমরা যে রেসপিরেশন রেট কোথায় বেশি হবে, এটা অবশ্যই হাইড্রেটেড টিস্যুতে বেশি হবে। কারণ আপনারা জানি যে যদি একটা টিস্যুকে আমরা যেমন ধান যখন হারভেস্ট করি, আমরা কি করি আস্তে আস্তে কিন্তু ময়েশ্চার লেভেলটাকে কমাই নিয়ে আসি। যদি আমি ময়েশ্চার লেভেল যদি আমি 10 বা 12% না নিয়ে আসতে পারি, যদি বেশি থাকে, ধর 20% ময়েশ্চার আমি রেখে দিই, আস্তে আস্তে কিন্তু বীজের ভাইবিলিটি নষ্ট হয়ে যাবে। কারণ হলো তার রেসপিরেশন রেটটা কিন্তু বেশি থাকবে, কারণ হলো তার ভিতরে ময়েশ্চার আছে বেশি। এই ময়েশ্চার যত বেশি থাকবে তার রেসপিরেশন রেটটা কিন্তু তত বেশি হবে। আমাদের কিন্তু টার্গেট যে আমরা যে কোনো সিড কিন্তু শুকাই এটা আবার স্টোর করি। কারণ হলো ড্রাই সিডের যেটা, এটা হলো ড্রাই যে প্লান্ট প্রোডাক্ট বা প্লান্ট টিস্যু, সেখানে কিন্তু রেসপিরেশন রেটটা কম থাকে। এখন যদি আমি যে একটা সিডকে যখন জার্মিনেশন আমি বসাই, কি করি আমরা, যে সিডটাকে আমরা ভিজাই আর কি। কারণ হলো তাকে আগে টিস্যুটাকে হাইড্রেটেড করি, কারণ টিস্যু যখন হাইড্রেটেড হবে তখন রেসপিরেশন রেটটা ওখানে বেড়ে যাবে। কারণ উইদাউট রেসপিরেশন তো সেখানে তার যে সিড জার্মিনেটিং যে প্রসেস গুলো শুরু হবে, যে সেখানে তাকে অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে হবে, তার জন্য তার এনার্জি লাগবে। তো সেগুলো কিভাবে আসবে, রেসপিরেশন থেকে আসবে। যদি রেসপিরেশন রেটটা যদি সেখানে বেশি না থাকে তাহলে তো সেটা হবে না। যে কারণে আমরা কিন্তু যখনই সিডটাকে জার্মিনেশনে বসাই, মানে সিডটাকে আমি পানিতে ভিজাই, পানি দেই আমরা। তারপর দেখা যায়, কারণ এটা হলো এই যে হাইড্রেটেড হতে হবে টিস্যুটা। এখন হাই টেম্পারেচারে হাইড্রেটেড টিস্যু, এবং লো টেম্পারেচার আমি চাই যে না এখানে আমি রেসপিরেশন রেটটাকে কমাই দেবো আর কি, সেক্ষেত্রে আমি এই কাজটা করবো, যে এটাকে আমি শুকাবো। মানে আমরা শুকাই, সবাই শুকাই, কিন্তু এটা কারণটা কি, এটা তো আমরা অনেকে আমরা জানি না যে কি কারণে আমরা এটা শুকাচ্ছি। কারণটা হলো আমাকে রেসপিরেশন রেটটাকে কমাই দিতে হবে। কারণ হলো হাইড্রেটেড টিস্যু বা ড্রাই টিস্যুতে কিন্তু রেসপিরেশন রেটটা কম থাকবে। নেক্সট হলো রেসপিরেটরি সাবস্ট্রেট, যেটা আর কি, যে এখন রেসপিরেটরি সাবস্ট্রেট রেসপিরেশন যে হবে সেখানে কি হবে, রেসপিরেশনে তারপর যে তার যে সাবস্ট্রেট যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যার উপর যেগুলো ভেঙে শক্তি তৈরি হয়, আমরা যেটা গত ক্লাসে আমরা দেখেছি যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ভেঙে কিভাবে এনার্জিটা তৈরি হচ্ছে। এখন এই অ্যাভেইলেবিলিটি অফ রেস্ট যদি এই সাবস্ট্রেট লেখা আছে ছোট মানুষের কথা, কারোর সাথে কোনো ঘোরাঘুরি বন্ধ। হ্যাঁ, এখানে কে এটা ডি মোস্তফা, তোমার তো এটা মাইক্রোফোন এখন অন কেন? তোমাকে আনমিউট করা যাচ্ছে না, মিউট করে না। ওকে, থ্যাংক ইউ। যেটা বলতেছিলাম, তোমরা সবাই একটু মিউট করে রাখবো আর কি নিজেরাই, এখান থেকে আসলে অনেক তো তোমাদের অনেক সময় এখান থেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। রেসপিরেটরি সাবস্ট্রেট যেটা আমরা বলতেছিলাম, higher availability of respiratory substances increases the rate of respiration up to a certain limit। এখন যদি রেসপিরেটরি যদি সবকিছু অ্যাভেলেবল আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সব কন্ডিশন গুলো ফেভারেবল ফর রেসপিরেশন, বাট রেসপিরেটরি যে সাবস্ট্রেট যদি আমার ফুড ব্যাকটেরিয়া যদি সেখানে না থাকে বা কম থাকে, তো সেখানে তো রেসপিরেশনটা তার উপর ডিপেন্ড করবে। সেটা আমরা বলতে চাচ্ছি, যেখানে higher availability of respiratory substrates increases the rate of respiration up to a certain limit। নেক্সট স্ট্রেস। স্ট্রেস আমরা সবাই এটা বুঝি, যখন স্ট্রেসের একটা প্লান্ট পরে, অথবা আমি যদি আমার স্ট্রেস, আমার বডিতে যদি স্ট্রেস পরে কোনো কারণে আমি অসুস্থ হচ্ছি আর কি, তখন রেসপিরেশনের যে রেটটা আর কি সেটা কিন্তু ভেরি করবে। আমি কন্ট্রোল নর্মাল অবস্থায় আমার যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, তখনই আমি স্ট্রেসে পড়বো, তখন স্ট্রেসটাকে কমব্যাট করার জন্য, স্ট্রেসটা থেকে রিকভার করার জন্য আমার বডি কিন্তু বিভিন্ন ধরনের ভিতরেই কিন্তু তার অনেক ধরনের কাজ করতে, এক্সট্রা কাজ করতে হবে। এর যদি এক্সট্রা কাজ করতে হয় তাহলে অবশ্যই তাকে এক্সট্রা এনার্জি লাগবে। এক্সট্রা এনার্জি যদি লাগে তো অবশ্যই এক্সট্রা রেসপিরেশন রেটটা তো অবশ্যই বাড়তে হবে। এটা হলো জাস্ট কমন একটা জাস্ট যদি আমরা বলি আর কি, যে এখানে মেকানিক্যাল, যদি আমরা প্লান্টের ক্ষেত্রে বলি মেকানিক্যাল ডিস্টারবেন্স, একটা গাছকে আমি কেটে ফেললাম, তখন সে কি করবে, যখনই আমি কেটে ফেললাম একটা গাছকে, মনে করো গাছকে একটা পার্ট নষ্ট হয়ে গেল বা ইনসেক্ট অথবা অন্য কোনো দ্বারা ইনজিউর্ড হলো,
তখন কি হবে? ওই যে ইনজুরিটা হলো, এই ইনজুরিটা তো হিলিং করতে হবে। হিলিং করতে গেলে গাছ কি করবে? তাকে তো অবশ্যই সেখানে বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন করতে হবে, তার জন্য এনার্জি লাগবে, তার জন্য ইন্টারমিডিয়েট প্রোডাক্ট লাগবে, তাকে ফুড ম্যাটেরিয়ালস ভাঙতে হবে। আলটিমেটলি কিন্তু রেট অফ রেসপিরেশনটা বেড়ে যাবে। মেকানিক্যাল ডিস্টারবেন্স, ইনজুরি আর ইনফেকশন ইনক্রিজ দ্য রেসপিরেশন। স্ট্রেস মানে আন্ডার স্ট্রেস কন্ডিশন আমরা কিন্তু এটা রেসপিরেশন রেটটা কিন্তু অবশ্যই বেশি হবে। নেক্সট হলো ইনহিবিটরস। দেয়ার আর সেভারাল ইনহিবিটরস আছে যেটা আসলে ইনহিবিট করবে রেসপিরেশনটাকে। যেমন আরো কিছু কেমিক্যালস আছে রেসপিরেটরি যে রেসপিরেশনকে কমাই দেবে, এমনকি বন্ধ করে দিতে পারে। যেমন বিষ, যেটা একটা মানুষ যখন বিষ পান করে সে মরে যাচ্ছে আর কি, আসলে কিন্তু ওই বিষ থেকে অ্যাফেক্ট করে রেসপিরেশনকে বন্ধ করে দিচ্ছে। যে কারণে এই যে অ্যাজাইড বা সায়ানাইড এগুলো সবই আসলে বিষাক্ত কেমিক্যাল বা বিষাক্ত গ্যাস। যেমন কার্বন মনোঅক্সাইড, আমরা দেখি অনেক সময় যে মানুষ মানে ট্যাঙ্কির ভিতরে নামছে পরিষ্কার করার জন্য, সে আর উঠতে পারে না, মারা যাচ্ছে। কেন? কারণ কার্বন মনোঅক্সাইড ছিল। আসলে কার্বন মনোঅক্সাইড কি করে? এটা ইনহিবিট করে, রেসপিরেশনকে ইনহিবিট করে। রেসপিরেশনকে ইনহিবিট করা মানে হলো নো এনার্জি, আলটিমেটলি তো সে মারা যাচ্ছে। এই ইনহিবিটরের আসলে এরকম আমরা কোনো গাছকেও কিন্তু এরকম যদি আমরা এই কেমিক্যাল এগুলো স্প্রে করি বা এরকম কিন্তু মারা সম্ভব। নেক্সট জুভেনাইলিটি অফ দ্য টিস্যু। এটা ইম্পর্টেন্ট যে জুভেনাইলিটি মানে জুভেনাইল, যে এখন একটা গাছের যে গ্রোথ, জুভেনাইল গ্রোথ মানে তার যে ইয়াং অবস্থা, যেটা ইয়াং স্টেজে কিন্তু তার রেট অফ রেসপিরেশনটা বেশি হবে স্বাভাবিক। আমাদের যখন ইয়াং আমাদের জাস্ট শক্তি বেশি থাকে আর কি, কারণ হলো রেসপিরেশন রেটটা বেশি। একটা বয়স্ক লোক তার রেসপিরেশন রেটটা কিন্তু আসলে শক্তি বেশি তৈরি করতে পারতেছে না, কারণ তার রেটটা কমে যাচ্ছে। জুভেনাইলিটি একটা ইম্পর্টেন্ট। যে ইয়াং গ্রোয়িং সেলস exhibit high rate of respiration as compared to the mature cell. একটা সেল যখন ম্যাচিউর হয়ে যায় তার তো কাজকর্ম একটা কমে যায়, কারণ সে তো আর নতুন করে তার গ্রোথ, তার অ্যাক্টিভিটি গুলো ডিক্লাইন করবে আর কি। সেটাই আমরা বলতে চাচ্ছি যে জুভেনাইলিটি অফ টিস্যু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর প্লান্ট এন্ড অলসো আদার পার্টস। ফ্যাক্টর অ্যাফেক্টিং রেসপিরেশন, দ্য স্টেজ অফ ডেভেলপমেন্ট। এখন স্টেজ অফ ডেভেলপমেন্ট যে একটা গাছের অথবা একটা অ্যানিমালের যদি আমরা বলি যে তার স্টেজ অফ ডেভেলপমেন্ট, যে তার যে একটা গাছের ক্ষেত্রে বলি তার যে সিডলিং স্টেজ বা জার্মিনেশন স্টেজ বা তার ফ্লাওয়ারিং স্টেজ বা ম্যাচিউর স্টেজ, বিভিন্ন স্টেজ থাকে, ডেভেলপমেন্টাল স্টেজ থাকে। এখন এই ডেভেলপমেন্টাল স্টেজ এর কারণে কিন্তু ভেরি করবে, এবং এটা কমিউনিটি মানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য আলাদা আলাদা হবে। যেমন গুলালের ক্ষেত্রে এক ধরনের হবে, আমের জন্য এক ধরনের হবে, বিভিন্ন ধরনের কিন্তু রেসপিরেটরটা আবার একই প্লান্টের ভিতরে তার যে ডেভেলপমেন্ট স্টেজের উপর ডিপেন্ড করে রেটটা ভেরি করবে। যে স্টেজ অর্গান যেমন such as nerves and tubers have low respiration. স্ট্রেজ অর্গান যেগুলো থাকে, নার্ভ, টিউবার্স, এদের রেসপিরেশন রেটটা একটু কম থাকে। টিস্যু উইথ ভেজিটেটিভ ফ্লোরাল মেরিস্টেম, যে মেরিস্টেম যেখানে থাকে, এই মেরিস্টেম যে পার্টে বেশি থাকবে আর কি, সেই পার্টে অবশ্যই বেশি হবে, কারণ মেরিস্টেম এখানেই তো গ্রোথটা হবে, এখানে তো অ্যাক্টিভিটি গুলো করতে হবে বেশি আর কি। কারণ গাছের গ্রোথ হবে এই মেরিস্টেম থেকে, আস্তে আস্তে মানে গাছ বড় হবে, তাই যে কারণে এখানে অবশ্যই টিস্যু যেখানে এই বেশি হবে। যেমন অ্যাসপারাগাস, ব্রোকলি, এই এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি অ্যাসপারাগাস কিন্তু আমরা এখানে দেখি না আর কি, বাইরে আমরা দেখে আসছি যে এখানে সব মানে ওইটাই বার্ড গুলো থাকে আর কি, মানে গ্রোয়িং পার্টটাই আসলে খাওয়া হয়। এই গ্রোয়িং পার্ট যদি থাকে দেখলে অবশ্যই রেট অফ রেসপিরেশন বেশি হবে। অ্যাজ প্লান্ট অর্গান ম্যাচিউর দ্য রেট অফ রেসপিরেশন টিপিক্যালি ডিক্লাইন। এটা আমরা আগেই বলছি, যখনই একটা প্লান্ট ম্যাচিউর করবে আর কি, ম্যাচিউর করতে থাকে, তখন আস্তে আস্তে তার স্বাভাবিক বয়স হয়ে যাচ্ছে, তার অ্যাক্টিভিটি কমে যাবে, রেসপিরেশনটা কমে যাবে। আফটার হারভেস্ট দ্য রেসপিরেশন রেট টিপিক্যালি ডিক্লাইন। মানে একটা যখন আমরা কোনো হারভেস্ট করব, কোন একটা প্রোডাক্ট যখন হারভেস্ট করি, মানে জাস্ট ম্যাচিউর হয়ে গেল, হারভেস্ট করে ফেললাম, আলটিমেটলি তার রেট অফ রেসপিরেশন টিপিক্যালি ডিক্লাইন করবে। তবে এখানে এক্সেপশন, একটা খুব ইম্পর্টেন্ট এক্সেপশন আছে, এটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে দেখব। যে র্যাপিড এন্ড সামটাইমস dramatic rise in respiration during the ripening of climatic fruits. মানে ক্লাইমেটিক যে ফ্রুটস, এক ধরনের ফল আছে যাদেরকে আমরা বলি ক্লাইমেটিক ফ্রুট, এই ফলের ক্ষেত্রে উল্টা ঘটনা দেখা যায়। আমি যে কথাটা বললাম যে ডিক্লাইন করবে হারভেস্ট করার পরে, কারণ হারভেস্ট করার পরে সে ডিটাচড হয়ে গেল, তার অ্যাক্টিভিটি এখন কমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে না এই ক্লাইমেটিক ফ্রুট যেটা আছে হারভেস্ট করার পরে তার অ্যাক্টিভিটি হঠাৎ করে বেড়ে যায় আর কি। তো সেইটা আমরা দেখবো যে ক্লাইমেটিক ফ্রুট আসলে কারা। এরপরে নেক্সট স্লাইডে আমরা দেখবো। আমি জাস্ট এখানে কয়েকটা ফ্রুট এন্ড ভেজিটেবল নিয়ে আসছি এক্সাম্পল, যে তাদের রেট অফ রেসপিরেশনটা কেমন, যেমন ভেরি লো, লো, মডারেট, হাই এবং এক্সট্রিম হাই। এখানে জাস্ট কয়েকটা, যেমন ভেরি লো, যেন এখানে ড্রাইড ফ্রুট, নাটস যেগুলো আছে এগুলো খুবই কম থাকে এদের রেসপিরেশন রেটটা, যেখানে আমরা অনেকদিন রেখে রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। যাদের লো আর কি, যেমন আপেল, গার্লিক, এই লো, মানে এখানে আমাদের জানা থাকলে তারা কয়দিন আমি কি পরিমাণ রাখতে পারবো, তার যে
শেলফ লাইফটা কেমন হতে পারে আর কি, তার একটা আইডিয়া এখান থেকে পাওয়া যাবে আর কি। এবং আমি কিভাবে স্টোর করবো সে একটা আইডিয়া পাবো আমরা। লো যেটা যেমন আপেল, গার্লিক, গ্রেপ, এগুলো দেখা যাচ্ছে বাজারে, আমরা আপেল দেখি, অনেকেই মনে করি যে কিভাবে আপেল থাকে, আসলে তার তো যেহেতু রেসপিরেশন রেটটা কম থাকে, যে কারণে তাকে বেশি দিন কিন্তু রাখা সম্ভব। তারপর হলো মডারেট, যেমন ক্যাবেজ, ক্যারট, ফিগ, লেটুস, পিচ, পেয়ার্স, এগুলো পটেটো, টমেটো, এগুলো হলো মাঝারি আকারের এদের রেসপিরেশন রেট থাকে আর কি। অনেক হাই থাকে যেমন আর্কিডচক, এটা অ্যাকচুয়ালি এক ধরনের ভেজিটেবলস, এটা জাস্ট ফ্লাওয়ার বার্ড আর কি, আমাদের দেশে আমরা পাই না আর কি। ব্রাসেলস স্প্রাউট, এটা একটা আসলে অন কাইন্ড অফ ক্যাবেজ, ছোট ছোট ক্যাবেজ আর কি, তোমরা নেটে সার্চ দিয়ে দেখতে পারো ছবিটা, মানে ক্যাবেজের মধ্যে, কিন্তু ক্যাবেজটা সাইজ অনেক ছোট আর কি। এটা জাস্ট ক্যাবেজের মাঝখানে দিয়ে কেটে দেখা যায় ভাজি করে খেয়ে ফেলতেছে আর কি, মানে জাস্ট ছোট ছোট ক্যাবেজ আর কি। তারপর কাট ফ্লাওয়ার্স, গ্রিন অনিয়ন্স, স্ন্যাপ বিনস, এটা বিনস এর একটা ফ্রেঞ্চ বিনের মতো আর কি, মানে একটু ভিন্ন ধরনের বিন আর কি। এগুলো রেসপিরেশন রেটটা কিন্তু হাই, যে কারণে আমরা ধরো এই যে ব্রাসেলস স্প্রাউট যদি আমি যারা আমি জাপানে দেখে আসি, জাপানে আমরা যদি কিনে নিয়ে আসি, দেখা যাচ্ছে যেটা বেশিক্ষণ রাখা যায় না আর কি, আনার ফ্রেশ অবস্থায় খেতে হয়, কারণ এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ডিউ টু দ্য হাই রেসপিরেশন। এক্সট্রিমলি হাই, যেমন অ্যাসপারাগাস, এই যে আগেই বলছিলাম, এটা খুবই রেসপিরেশন খুব বেশি, কারণ এখানে এটা পুরোটাই মেরিস্টেম আর কি, যে পার্টটুকু বাজারে নিয়ে আসা হয় দেখা যাচ্ছে যে পুরোটা একবার নরম থাকে। ব্রোকলি আমরা দেখছি যে ব্রোকলি কিন্তু আজকে কিনলে কালকে কিন্তু তোমরা যদি রেখে দাও দেখবে কালকে খাওয়া যাচ্ছে না, কেমন যেন হয়ে যাচ্ছে আর কি। তারপর মাশরুম, এইগুলো কিন্তু আসলে সুইট কর্ন এক্সট্রিমলি হাই, কারণ এই হাই মানে হলো এটাকে আসলে আফটার হারভেস্ট ইমিডিয়েটলি কনজিউম করা উচিত আর কি, কারণ এটা যেহেতু রেসপিরেশনটা খুব বেশি আর কি, রেসপিরেশন যত বেশি হবে আফটার হারভেস্ট করার পরে দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর কি, কারণ স্টোর ম্যাটেরিয়ালস গুলো ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে কি হবে, কারণ যেটা হারভেস্ট আমি করলাম যে অবস্থা, যদি আমি সেখানে রেসপিরেশনটা বেশি হয়, তার ভিতরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে রেসপিরেশনের মাধ্যমে, আলটিমেটলি কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে, গন্ধ নষ্ট হয়ে যেতে পারে, এরকম আর কি, যে কারণে এগুলো ফ্রেশ অবস্থায় মানে ইমিডিয়েটলি আমাদের কনজিউম করা দরকার। এনিওয়ে, তারপরে আমরা দেখবো যে একটু আগে বলছিলাম যে ক্লাইমেট্রিক এবং নন ক্লাইমেট্রিক, যে বলতেছিলাম যে ইন কেস অফ ক্লাইমেট্রিক ফ্রুট, দেখো এখানে যেটা আছে আপনার হারভেস্টের পরে যেটা নরমালি হওয়ার কথা, যে তার ডিক্লাইন করার কথা, যে ডিক্লাইন করতেছে আর কি, মানে হারভেস্ট করলাম আমি, হারভেস্টের পর দেখা যাবে যে, কারণ স্বাভাবিক আমি গাছ থেকে হারভেস্ট করে ফেললাম, তার তো লাইফ শেষ আর কি, এখন তো সে ডিক্লাইন করবে, মানে রেসপিরেশন রেটটা গাছে থাকা অবস্থায় যেটা ছিল আস্তে আস্তে কমে যাবে। কিন্তু আমি দেখছি যে আবার এখানে হঠাৎ করে বেড়ে যাচ্ছে, ক্লাইমেটিক রাইজিং, ক্লাইমেটিক পিক, পোস্ট ক্লাইমেটিক ডিক্লাইন, মানে এই যে জাস্ট বেড়ে যাচ্ছে আর কি। আসলে আমরা যেটা বলতেছিলাম, এই কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন মানে আসলে রেসপিরেশন রেটটাকে মাপা হয়, যে কি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে সেটা দিয়ে মাপা হচ্ছে আর কি, ঠিক আছে। রেট অফ রেসপিরেশন, যে পার ইউনিট টাইমে এসে কি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে এইভাবে মাপা হয়। তাই কার্বন ডাইঅক্সাইড পরিমাণ দেখা যাচ্ছে যে এই যে ক্লাইমেটিক যে ফ্রুট তাদের ক্ষেত্রে খুব বেশি হচ্ছে আফটার হারভেস্ট। এখন কেন হচ্ছে, কি হচ্ছে, এই যে আমরা জাস্ট নেক্সট স্লাইড দেখব। What is climatic fruits? Climatic fruit আসলে কি? The fruits that enter climatic phase after harvest, they continue to develop after harvest. সহজ কথা হলো after harvest করার পর তো তার ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যাওয়ার কথা, কারণ যে কোনো ডেভেলপমেন্ট সে মায়ের কাছ থেকে, মা থেকে, মানে মাদার প্লান্ট থেকে ডিটাচড হয়ে গেল ফলটা, সে ডিটাচড হয়ে যাওয়ার পর তো তার ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, ডিটাচড হয়ে যাওয়ার পরে তাদের ডেভেলপমেন্ট যেটা আর কি। এখন একটা ফল ডেভেলপমেন্ট বলতে আমরা এখানে কি বুঝি, যেমন আমি একটা কাঁচা আম আমি হারভেস্ট করলাম, কাঁচা বলতে আসলে ম্যাচিউরড, আমরা হারভেস্ট করি বাজার থেকে, আমরা আম কিনি, কাঁচা আম কিনি, মানে দেখতে কাঁচা, কিন্তু আসলে বলি আমরা এক দুদিন রেখে দিলে পেকে যাবে। এখন এই যে পেকে যাওয়া, রাইপেনিং, এটা তো হারভেস্টের পরেই হয়। এখন তোমরা নিজেরাই আমরা বুঝতে পারি যে এখন একটা আম যেটা ছিল গ্রিন, আমি 2 দিন পর দেখলাম সেটা লাল হয়ে গেল বা ইয়েলো হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল। তারপরে আমটা ছিল হার্ড, এখন আমি দেখতেছি সফট হয়ে যাচ্ছে আমটা, তাহলে আমটা সফট, এই যে সফট হচ্ছে মানে এখানে তো অবশ্যই ডেভেলপমেন্ট হচ্ছে। তারপরে আমটা যখন কাঁচা কেটে খেলে দেখা যায় টক, বাট 2 or 3 days লেটার দেখা যাচ্ছে যে বিকাম সুইট, এই যে মিষ্টি হচ্ছে, তাহলে এই যে আগে যে সাওয়ার ছিল পরে যে সুইট হয়ে গেল, তাহলে এখানে তো ডেভেলপমেন্ট অবশ্যই হয়েছে। তারপরে দেখা যাচ্ছে আম পেকে গেলে কিন্তু গন্ধ পাই আমরা যে আমটা পাকছে, আমটা খাওয়া যাবে এখন। এই যে তার যে ডেভেলপ হলো, যে ভোলাটাইল যে কম্পোনেন্ট বা অ্যারোমা ডেভেলপ করলো, এইগুলো তো ডেভেলপমেন্ট। এইগুলো একটা যখন আমি এরকম কোন ফ্রুট হারভেস্টের পরে আমি তার ডেভেলপমেন্টটা দেখতে পাই, আসলে এইটাই হলো ক্লাইমেটিক ফ্রুট। বাজার থেকে অনেক আছে যে আমরা এই ফলটা কিনলাম, যদি সেটা নন ক্লাইমেটিক হয় তাহলে আমাকে বুঝতে হবে যে আমি যে অবস্থায় কিনলাম এটা পাকবে না, এটা পচবে,
এটা পাকবে না, মানে ডেভেলপমেন্ট হবে না। অনেক সময় আমাদেরকে বলে যে বেল বাসায় রেখে দেন 2 দিন পরে পেকে যাবে আর কি। আসলে কথাটা ঠিক হবে না এই কারণে, কারণ এটা তো নন ক্লাইমেটিক ফ্রুট। ক্লাইমেটিক ফ্রুট হলে পাকতো আর কি, কারণ তার ডেভেলপমেন্ট হতো, ফার্দার ডেভেলপমেন্ট আফটার হারভেস্ট হতো, কিন্তু এখানে হবে না। যাই হোক, আমরা ক্লাইমেটিক ফ্রুটটা আমরা দেখতেছি যে কি দ্য ফ্রুট that enter climatic phase after harvest, that is they continue to develop after, মানে জাস্ট খাওয়ার কথা হলো যে আমি একটা ফলকে হারভেস্ট করলাম, হারভেস্ট করার পর যদি তার ডেভেলপমেন্টটা কন্টিনিউ করে, তো ওই ফলটাকে আমরা বলবো climatic fruit. During the ripening process the fruits emit ethylene, এটা ইথিলিন আমরা জানি, এটা একটা হরমোন, ইথিলিন হরমোন, along with increase rate of respiration। এখানে কিন্তু রেট অফ রেসপিরেশনটা কিন্তু অনেক বেড়ে যায়। আমরা বলছিলাম যে আফটার হারভেস্ট রেসপিরেশনটা কমে যাবে, but in case of climatic fruit এই যে রেট অফ রেসপিরেশন কিন্তু টিপিক্যালি কিন্তু ইনক্রিজ করবে, শার্পলি ইনক্রিজ করবে। আমরা একটা আগে যে একটা গ্রাফ দেখেছিলাম, সেখানে আমরা দেখেছি যে রেট অফ রেসপিরেশনটা বেড়ে যাবে, কারণ রেসপিরেশন রেট যদি না বাড়ে, কারণ রেসপিরেশন না বাড়লে তো সেখানে এনার্জি তৈরি হবে না, এনার্জি না তৈরি হলে তো সেখানে ডেভেলপমেন্ট হবে না। এভরি ডেভেলপমেন্ট রিকোয়ার্স এনার্জি, এনার্জি লাগবে, সেই এনার্জি তো আসবে রেসপিরেশন থেকে। যে কারণে রেসপিরেশন রেটটা বেশি হয়, সেক্ষেত্রে আমরা ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি দেখব। রাইপেনিং প্রসেস প্রিপেয়ার ফ্রুট টু বি কনজিউমড। রাইপেনিংটা কি আসলে আমরা যদি বলি, রাইপেনিং একটা ফলের পাকা আমরা সবাই বুঝি। এখানে কি হয়, যখন এখানে স্টার্চ হাইড্রোলাইসিস এন্ড সুগার অ্যাকুমুলেশন হচ্ছে, কারণ এখানে স্টার্চ যখন আমটা ম্যাচিউর হলেও যদি কাঁচা অবস্থায় থাকে, তখন দেখা যায় এটা হার্ড, এটাতে আমরা খাই, দেখা যাচ্ছে যে মিষ্টি লাগতেছে না, তখন ওখানে আছে স্টার্চ অবস্থায় আছে। এখন স্টার্চটা ভাঙবে এবং সেটা সুগারে কনভার্ট হবে। এটা ভাঙার জন্য কিন্তু এখানে এনার্জি লাগবে। যেমন টেস্ট দেখা যাচ্ছে যে কনভার্ট হয়ে যাচ্ছে, যে সাওয়ার থেকে সুইট হয়ে যাচ্ছে। তারপরে ডিসঅ্যাপিয়ারেন্স অফ অর্গানিক অ্যাসিড, এই যে সাওয়ার যে হচ্ছে অর্গানিক, বিভিন্ন অর্গানিক অ্যাসিডের জন্য আর কি, যেমন সাইট্রিক অ্যাসিড টপ লাগবে আর কি, কিন্তু সেটা হয়ে যাচ্ছে এখন ফ্রুক্টোজ বা সুক্রোজে কনভার্ট হচ্ছে। তাহলে এই যে কনভার্সনটা হচ্ছে, এই যে ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে আর কি, এই যে অর্গানিক অ্যাসিড গুলো, যে সেটাও কিন্তু থ্রু রেসপিরেশনের মাধ্যমেই তো অবশ্যই হতে হবে। তারপর সফটেনিং হচ্ছে, যেটা একটা সফট হচ্ছে আর কি, সেল ওয়ালের এনজাইমেটিক ব্রেকডাউন হচ্ছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে কাঁচা আম, শক্ত আম এখন নরম হয়ে যাচ্ছে, মানে সেটাই সফটেনিং। এখানেও কিন্তু এটাও কিন্তু একটা ডেভেলপমেন্ট প্রসেস। এই ডেভেলপমেন্টাল প্রসেস যেটা হচ্ছে, এটা কিন্তু আফটার হারভেস্ট হচ্ছে, এই জন্য এনার্জি লাগবে। তারপরে যে তার ভিতরে বায়োসিডাল ভোলাটাইল কম্পোনেন্টস, বিভিন্ন ধরনের ভোলাটাইল কম্পোনেন্টস তৈরি হচ্ছে, কারণ এক এক আমের এক এক গন্ধ পাওয়া যাচ্ছে আর কি পাকার পরে। তাহলে সেখানে অনেক ধরনের এই যে কম্পোনেন্ট অ্যারোমা তৈরি হচ্ছে, অ্যারোমা প্রোডিউস, অ্যারোমা যে যারা অ্যারোমা বা গন্ধ আর কি, এই যে ভোলাটাইল কম্পোনেন্ট, এগুলো বায়োসিনথেসিস হচ্ছে আর কি। এই বায়োসিনথেসিস হওয়ার জন্য অবশ্যই এখানে এনার্জি লাগবে, আরো অনেক কিছু ইন্টারমিডিয়েট প্রোডাক্ট লাগবে। এরপরে হলো বায়োসিনথেসিস অফ কালার, বিভিন্ন পিগমেন্ট ডেভেলপ করে। এখন যে সবুজ গ্রিন পিগমেন্ট, বাট এটা ইয়েলো হয়ে যাচ্ছে, অন্য পিগমেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু বায়োসিনথেসিস করতে হবে, এই জন্য এনার্জি লাগবে। এই যে এজ এ হোল আর কি, এই একটা রাইপেনিং এই প্রসেস, এই রাইপেনিং প্রসেসের জন্য কিন্তু এনার্জি লাগে, এবং সেই এনার্জিটা আসে রেসপিরেশন থেকে। এবং এটা আমরা দেখি যে হারভেস্টের পরে অনেক ফলই আছে যে রেখে দিলে আমরা পেকে যাচ্ছে, রেখে দিলে যে পেকে যাচ্ছে হারভেস্টের পরে, ওই ফলগুলা কি আমরা ক্লাইমেটিক ফ্রুট বলবো। আর একটা যদি আমি দেখি যে হারভেস্টের পরে আর তার চেঞ্জ হচ্ছে না, মানে পাকতেছে না আর কি, সহজ কথা আর কি। কেমনে পাকবে, কারণ তার তো এই ডেভেলপমেন্টটা কম, কারণ রেসপিরেশন তো তার কমে যাচ্ছে আস্তে আস্তে। হারভেস্টের পরে যে ডিক্লাইন করতেছে রেসপিরেশন, রেসপিরেশন ডিক্লাইন করা মানে এনার্জি কম, অনেক কম হচ্ছে আর কি। আলটিমেটলি সে ওটা তৈরি করতে পারে, পাকাইতে পারতেছে না। এইখান থেকে আমাদের কিন্তু দেখতে হবে, যে আমি যদি একটা এক্সাম্পল আমরা দিই, যেমন আমরা যে দেখি ম্যাঙ্গো আম, এটা কিন্তু আমরা সবাই তো জানি যে ম্যাঙ্গো গ্রিন অবস্থায় হারভেস্ট করলে কিন্তু সেটা পাকবে আর কি। বানানা এটা পাকবে আর কি, পাপায়া, গুয়াভা, সাপোটা, এই যে কিউই ফল, আমি জাস্ট কিউইটার একটা ছবি এখানে দিয়েছি বাম দিকে, দেখো এটা কিউই ফল। আমাদের এখন ঢাকাতে পাওয়া যায়, আগে পাওয়া যেত না, এখন ঢাকায় অনেক, মানে বাইরের ফল, আমাদের দেশের ফল না আর কি কিউই, এটা এই কিউই ফল। তারপরে ফিগ, যে ডুমুর, আপেল, তারপরে প্যাশন ফ্রুট, এই যে প্যাশন ফ্রুটটা আসলে এই যে সেকেন্ড যে বাম থেকে সেকেন্ডে যে আছে, এটা প্যাশন ফ্রুট, বিদেশি ফল আর কি। এখন আমাদের বাংলাদেশে ঢাকাতে আসলে সবই এখন পাওয়া যায়। এগুলো এপ্রিকট, প্লাম এবং একটু পেয়ার, তো আমরা আমাদের ময়মনসিংহ ক্যাম্পাসে এটা পাওয়া যায়। এনিওয়ে, এরকম একটা ফল, আমরা জাস্ট সহজ কথা হলো যে ফলগুলোকে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে এই ফলটা বাসায় নিয়ে যাবো, 2-3 দিন রাখলে আমি খাইতে পারবো, পাকবে আর কি। এখন আমরা দেখি নন ক্লাইমেটিক ফ্রুট, ক্লাইমেটিক ফ্রুট টেস্ট অলওয়েজ রেসপিরেশনটা বেশি হবে, তাই না স্যার? হারভেস্টের পর রেসপিরেটরটা অনেক বেড়ে যায়। তুমি অনেকেই বলে, আমরা গ্রামে অনেক সময় শুনি যে এত গরম পড়লো, এটা মানে আম পাকা গরম আর কি। এরকম অনেক সময় অনেকেই মানে আমাদের
দাদা দাদি বা এর আগে শুনতাম বলতো আর কি, এত গরম যে আম পাকা গরম, মানে আসলে কথাটা হলো তারা তো জানে না কি হচ্ছে, কারণ আম পাকতে গেলে তার ভিতরে তো আসলে রেসপিরেশন তো অনেক বেশি লাগবে আর কি। কারণ এটা তার ভিতরে আমি আগেই বললাম যে একটা তুমি যদি সিম্পল একটা আম ছিল গ্রিন, সেটা ছিল হার্ড, ঠিক আছে, সেটা ছিল টক, এখন এত কিছু চেঞ্জ হচ্ছে আর কি। এটা তো আসলে কম কথা না, এখানে অনেক এনার্জি লাগবে, যে কারণে তারা ওই যে ডেভেলপমেন্টের জন্য প্রচুর এনার্জি লাগবে, প্রচুর রেসপিরেশন হতে হবে। রেসপিরেশন যত বেশি হবে এজন্য কিন্তু টেম্পারেচার দেখা যাচ্ছে ইন্টারলিঙ্কড, হাই টেম্পারেচার যত টেম্পারেচার বেশি হবে রেসপিরেশনটা তত বেশি হবে। এখন ওই যে বেশি গরম পড়ে গেছে, আমগুলো তাড়াতাড়ি পেকে যাচ্ছে, ঠিক আছে, কারণটা হলো তার রেসপিরেশনটা অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু এখন যদি তুমি নন ক্লাইমেটিক ফুডকে টেম্পারেচার বাড়াই দাও, কাজ হবে না, কারণ সে তো তার রেসপিরেশনটাকে বাড়াইতে পারবে না, সেই ক্যাপাসিটি তো তার নাই, ঠিক আছে। রেসপিরেশন তো আমি আগেই বলছি যে এই ফলগুলোতে হারভেস্টের পরে তার রেসপিরেশনটা বেড়ে যাচ্ছে, গাছে থাকা অবস্থায় যা থাকে তার চেয়ে আরো বেড়ে যাচ্ছে একটা সার্টেন স্টেজ পর্যন্ত আর কি। এনিওয়ে, তারপর আমরা দেখি নন ক্লাইমেটিক ফ্রুট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট জাস্ট বাদ পড়েছে, আমরা আগেই এখানে বলেছিলাম যে এমিট ইথিলিন। আমরা জানি যে এখন অনেক সময় কার্বাইড দিয়ে ফল পাকানো হয়, এটা আমরা সবাই জানি যে কার্বাইড দিয়ে ফল পাকানো, আসলে যেটা হয় কার্বাইড দিলে যেটা হয় যে এখানে ইথিলিন রিলিজ করা হয়, আর্টিফিশিয়াল ইথিলিন। একটা তো প্লান্ট তো তার গাছের যেমন ফলের ভিতর কিন্তু ইথিলিন থাকে, এক ইথিলিন কিন্তু এমিট করে, যত ইথিলিন বেশি এমিট করবে ওই ফলটা তাড়াতাড়ি পাবে। কার্বাইড দিলে যেটা হয় যে এরকম ইথিলিন, আর্টিফিশিয়াল ইথিলিন প্রডিউস হচ্ছে। এখন ইথিলিন তো আর বিষাক্ত না, কিন্তু এখন কার্বাইড যেটা দেয় সেইটা কিন্তু বিষাক্ত, যে কারণে আমাদের এটা খেয়াল রাখতে হবে। যদি কার্বাইড যদি আমরা ওইভাবে মানে কন্ট্যাক্টে আসে তাহলে সেটা ক্ষতিকারক, তো ইথিলিন কিন্তু ক্ষতিকারক না। এনিওয়ে, এখন অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক সময় র্যাব দেখা যায় যে সব নষ্ট হয়ে গেছে, যেখানে ইদা হচ্ছে আর কি, এই এটা ভেজাল আছে আর কি। আসলে ইথিলিন যেটা আর কি এখন যে মাপে তারা ইথিলিন মাপে আর কি অনেক সময়। এখন ইথিলিন তো আসলে নর্মাল, যে তুমি নর্মাল ইথিলিন না হলে সে ফলটা পাকবে না। এখন ইথিলিন কি কার্বাইড থেকে আসছে না ন্যাচারালি হচ্ছে আর কি, সেটা কিন্তু আমরা অনেক সময় সায়েন্স না বুঝেই কিন্তু দেখা যায় লটকে লট নষ্ট করে ফেলতেছে, আসলে কিন্তু সে কিছুই করে নাই, বুঝছো। এরকম আসলে এই জিনিসগুলোকে হাইলাইট করা দরকার। এখন আসলে আগের মতো ফরমালিন দিচ্ছে, ফরমালিন দিয়ে আম কি করা হচ্ছে, দেখা যাচ্ছে ফরমালিন রিসার্চ করে দেখা যাচ্ছে ফরমালিন দিলে আসলে মাছ বা যেগুলো প্রোটিন আর কি সেগুলো বেশি দিন থাকবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আরো কমে যায়, মানে তাড়াতাড়ি পচে যায় আর কি। এনিওয়ে, আমাদের সায়েন্স জানলে অনেক কিছু করা সম্ভব। এনিওয়ে, নন ক্লাইমেটিক ফ্রুটস once harvested do not ripen further, মানে হারভেস্ট তুমি করে ফেলো, হারভেস্ট করে ফেললে আর সে মানে পরে আর পাকবে না, কারণ পাকার জন্য যে ধরনের যে এনার্জিটা দরকার, মানে তার যে প্রসেসটা দরকার আর কি, সেই পরিমাণে এনার্জি কিন্তু নেওয়ার মতো, কারণ কেন তো রেসপিরেশন রেটটা তো ডিক্লাইন করতেছে ফার্দার, মানে হারভেস্ট করার পর আস্তে আস্তে কমে যাচ্ছে, যে কারণে এটা আর পাকবে না। এখন যদি নন ক্লাইমেটিক ফ্রুট এরকম আমরা কিনি আর কি, যে কিনে যদি বলা হয় যে এখন টক লাগে, ঠিক আছে বাসায় নিয়ে যান, কয়েকদিন পরে এটা পেকে যাবে, কিন্তু সেটা হবে না, কারণ হলো এটা নন ক্লাইমেটিক ফ্রুট। Non-climatic fruit produce very small amount of ethylene and do not respond to ethylene treatment. এখন যদি কেউ কার্বাইড দিয়ে মনে করে যে আমি কমলা পাকাবো, পাকবে না, কারণ হলো ইথিলিন ট্রিটমেন্ট দিলে ওটা কাজ হবে না, কারণ রেসপিরেশন রেটটা তো বাড়াইতে হবে, কিন্তু ইথিলিন এখানে রেসপিরেশন বাড়াইতে পারবে না, কারণ সেটা নন ক্লাইমেটিক ফ্রুট। সুতরাং এখানে কিন্তু কার্বাইড দিয়ে তুমি যদি কেউ মনে করে যে আমি কাঁচা কমলা পেরে আমি কার্বাইড দিয়ে পাকাই দেবো আর কি, হবে না, কারণ হলো এটা নন ক্লাইমেটিক ফ্রুট। সুতরাং এখানে ইথিলিন ট্রিটমেন্ট কিন্তু রেসপন্স করবে না, সেটাই আমরা বলছি আর কি। There is no increased rate of respiration, এখানে কোনো রেসপিরেশন রেটটা বাড়বে না, মানে এটা এক্সেপশন যেটা বলছিলাম যে বেড়ে যায় হঠাৎ করে, এটা এক্সেপশনের বাইরে, নরমাল আর কি, এটা হারভেস্টের পরে আস্তে আস্তে কমে যাবে। যেমন এখানে আমরা এই যে গ্রেপ ফ্রুট কি এখানে আছে ছবির ভিতরে? একজন রেসপন্স করো, এখানে ছবি দেখা যাচ্ছে স্যার দ্বিতীয়টা গ্রেপ না স্যার, দ্বিতীয়টা গ্রেপ, এটা গ্রেপ ফ্রুট না স্যার, গ্রেপ ফ্রুট দ্বিতীয়টা, ফার্স্টটা স্যার, প্রথমটা আঙ্গুর ফল আর কি, আঙ্গুর মানে গ্রেপ আর ফল মানে ফ্রুট, গ্রেপ ফ্রুট নাকি এরকম কি? না স্যার, গ্রেপ ফ্রুট না স্যার, গ্রেপ ফ্রুট আলাদা, গ্রেপস মানে হচ্ছে আঙ্গুর ফল, গ্রেপ ফ্রুটটা আলাদা। আমি জাস্ট হাইলাইট করে রাখছি এই কারণে আর কি, কারণ এই ভুলটা আসলে আমাদের অনেক, এটা হওয়াই স্বাভাবিক, কারণ গ্রেপ ফ্রুট মনে হচ্ছে যে এটা তো আঙ্গুরি হওয়ার কথা, আসলে এরকম মনে হচ্ছে আসলে, পরে আবার গ্রেপ কিন্তু আছে, দেখছো? গ্রেপ তো আঙ্গুরের আমরা সবাই জানি আর কি, এটা বাচ্চা ক্লাস 2-3 বাচ্চা পড়বে যে গ্রেপ মানে আঙ্গুর আর কি।
গ্রেপ ফ্রুট মনে হচ্ছে যে আঙ্গুর ফল, তাই না? আসলে ব্যাপারটা তা না। গ্রেপ ফ্রুট ইজ এ সাইট্রাস ফ্রুট আর কি। এটা কিন্তু এই যে ফার্স্ট যেটা কয়েকজন বলছে তোমার বান্ধবীরা আর কি, এটা কিন্তু ফার্স্ট যেটা, এটা গ্রেপ ফ্রুট। আমি একটু ক্লাসে আছি, আমরা জাস্ট দেখি গ্রেপ ফ্রুট এটা আসলে অরেঞ্জ গ্রিন বা এরকম আর কি। গ্রেপ ফ্রুট অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রেপ যদি কেউ বাইরে মানে যে আমরা না জানা থাকি, যেটা হয় আর কি, ভুল হয়ে যায় আর কি। কারণ আঙ্গুরের ফল, আঙ্গুর জুস, যেহেতু আঙ্গুর যেহেতু আমাদের দেশে একটা মোটামুটি খুব ভালো একটা ফল, আর যেহেতু বিদেশি ফল, অ্যাট্রাকটিভ ফ্রুট আর কি। এখন যদি কেউ আঙ্গুরের জুস বলে যে আঙ্গুর জুস খাবো আর কি, আঙ্গুর জুস খাবো না অরেঞ্জ জুস খাবো, আমরা কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে বলবো না অরেঞ্জ তো আমরা সবসময় খাই, অরেঞ্জ জুস খাওয়া কি আছে, আঙ্গুরের জুসই খাই আর কি। এখন বললো গ্রেপ ফ্রুট জুস, মনে মনে চিন্তা করলাম যে আঙ্গুরের জুসই তো হবে, কিন্তু আনার পর দেখা যায় কমলার জুস। কমলা হলেও ভালো থাকে, কমলা। গ্রেপ ফ্রুট জুসটা একটু কিছুটা বিটার টেস্ট আর কি সামান্য, যে কারণে অনেক সময় মনে হবে যে এটা কি বললাম আর কি দিল আর। এনিওয়ে যাই হোক, গ্রেপ ফ্রুট, গ্রেপ, পমগ্রানেট, এখানে যেগুলো আছে কয়েকটা ছবি আমি দিছি এই কারণে বোঝার জন্য। রাসবেরি যেটা, এটা আর কি লাল যে ফলটা আর কি, এটা বিদেশি ফল। তারপর এটা হলো ব্ল্যাকবেরি, যে সবার পাশে যেটা আছে ব্ল্যাকবেরি। এগুলো আসলে আমি যেটা বলছি যে নন ক্লাইমেটিক ফ্রুট। এখন যদি কেউ বলে কমলা মনে করো হারভেস্ট করলো, মানে ম্যাচিউর করলো, পাকা অবস্থায় না, যে বাসায় নিয়ে রাখেন তার পেকে যাবে আর কি, আসলে কথাটা ঠিক হবে না। এই কারণে এটা ডেভেলপমেন্ট আর হচ্ছে না, ঠিক আছে? যদি পাকা না হয় তাহলে ওটা পাকা নাই থাকবে, ওটাকে অন্যভাবে কাঁচাই খেতে হবে, এটা পাকাই খাওয়ার সুযোগ নেই। যেমন কাঁঠাল যদি কিলে বলে না যে পাকবে, আসলে ব্যাপারটা তা না, এটা সুযোগ নেই, কারণ নন ক্লাইমেটিক ফ্রুট। তাহলে আমরা দেখলাম যে ক্লাইমেটিক আর নন ক্লাইমেটিক ফ্রুট, সেখানে কিন্তু আমাদের ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট যে কোনটা ক্লাইমেটিক কোন নন ক্লাইমেটিক জানা থাকলে কিন্তু আমরা পরবর্তীতে করতে পারবো। নেক্সট আমরা শেষের দিকে চলে আসছি, ফটো রেসপিরেশন ভার্সেস ডার্ক রেসপিরেশন। আসলে তোমাদের আলমগীর স্যার পড়ানোর কথা ছিল আগে, সবার আগে, উনি পরে পড়াবেন, উনি ফটো রেসপিরেশনটা উনি পড়াবেন। কারণ যেহেতু ফটো রেসপিরেশন, এটা মনে হচ্ছে যে আসলে রেসপিরেশন আবার ফটো, ব্যাপারটা একটু কেমন, কারো কি আইডিয়া আছে? জাস্ট যদি কেউ একটু 10 সেকেন্ডে বলতে পারবে ফটো রেসপিরেশনের টার্মটা কেউ শুনছে কিনা? ফটো রেসপিরেশন কেউ টার্মটা শোনা যায় না স্যার? আলোর উপস্থিতিতে আর আলোর অনুপস্থিতিতে এরকম বিষয় কি? এখন যদি আমি দৌড়ে মানে রাস্তা মানে রোদে দাঁড়াই থাকি, আমার তো ডার্ক রেসপিরেশন আলোর অনুপস্থিতিতে তো মনে হতে পারে, ফটো রেসপিরেশনের জন্য আলো বাধ্যতামূলক। এখন লাইট মানে এইটা এই যদি এখানে নিয়ে আসে, তোমাদের স্যার ডিটেইলস পড়াবেন। ফটো রেসপিরেশনটা আসলে পার্ট অফ ফটোসিনথেসিস, ফটো যেহেতু আর কি। আর ডার্ক রেসপিরেশন, এখন তাহলে একজন বলছে অন্ধকার হবে, নাম শুনে তাই মনে হচ্ছে, তাই না? অন্ধকারে হইতে পারে, আবার আলোতেও হইতে পারে, তবে বিশেষ করে ডার্কেই হয়, কিন্তু আলোর উপস্থিতিতেও হতে পারে। ওকে ওকে, আমাদের এখন আমি বসে আছি, তোমরা সবাই সবার রেসপিরেশন হচ্ছে নাকি? হচ্ছে না? সবাই তো রেসপিরেশন হচ্ছে। ইয়েস স্যার। হ্যাঁ, এটা কোন রেসপিরেশনের মধ্যে পড়বে? ডার্ক। তাহলে তোমরা যে বললে অন্ধকারে, এখন আমি তো আলোতে বসে আছি, রোদে দাঁড়াই আছি, তাহলে আমার রেসপিরেশন কি ডার্ক না? ডার্ক রেসপিরেশনের জন্য আলোর উপস্থিতি বাধ্যতামূলক না, কিন্তু ফটো রেসপিরেশনের জন্য আলোর উপস্থিতি বাধ্যতামূলক। তাই ডার্ক রেসপিরেশন আলো অন্ধকার সব জায়গাতেই হতে পারে। আমরা আসলে ডিটেইলস আর যাচ্ছি না, আমরা জাস্ট এটুকু বলি, আমি যে পার্টটা তোমাদের পড়ালাম প্রথম থেকে, আজকে 3টা ক্লাস দিলাম, এই যে আমি পার্টগুলো যে কথাগুলো বললাম আর কি, এগুলো তো রেসপিরেশন নাকি? আসলে এইটাই হলো ডার্ক রেসপিরেশন। কারণ হলো ফটো রেসপিরেশনের সাথে যদি কম্পেয়ার করি আমরা আর কি, ফটো রেসপিরেশন জাস্ট অকার্স ইন দ্য প্লান্ট ইন প্রেজেন্স অফ লাইট। কারণ হলো এখানে তোমাদের আগেই বলছি যে ডিটেলস স্যার পড়াবেন, যখন আমরা তোমাদের তো এটুকু কেলভিন সাইকেল বা এই নামগুলো তো, অথবা যদিও স্যার পড়াই নাই, কিন্তু তারপরে তো একটা আইডিয়া আছে তোমাদের, C3 সাইকেল, C4 সাইকেল, মনে আইডিয়া আছে না? জি স্যার, ইন্টারমিডিয়েটে ছিল স্যার, পড়ছো আর কি। C3 সাইকেল, C4 সাইকেল, এগুলো কিন্তু কার্বন অ্যাকুমুলেশন মানে কার্বন ফিক্সেশনের সাইকেল। মানে আমরা যে বলি যে গাছ খাবার তৈরি করে, আসলে কার্বন ডাইঅক্সাইড কে ফিক্স করে খাবারটা তৈরি হয়, কার্বোহাইড্রেট তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড রিডাকশনের মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি হয়, এবং সেখানে তো অবশ্যই লাইট লাগবে। আমরা সবাই জানি যে লাইট ছাড়া তো হবে না, কারণ এনার্জি লাগবে। তো আজকে আমরা দেখলাম খাবার ভেঙে এনার্জি তৈরি হচ্ছে, আসলে খাবারের ভিতরে এনার্জিটা কিভাবে আসে? ওই লাইট এনার্জিটা ট্র্যাপড হচ্ছে ওখানে, ঠিক আছে? যেমন কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রিডিউসড হয়ে কার্বোহাইড্রেট তৈরি করতেছে, এটা হলো ফটোসিনথেসিস। এখন এই ফটোসিনথেসিসের ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের মানে এটা তোমাদের, আমি আগে একটু পরের স্লাইড যদি আমরা দেখি, এরকম একটা স্লাইড যদি আমরা জাস্ট
এটাকে কেউ ওইভাবে দেখার দরকার নেই, আমি জাস্ট আমাদের তোমাদের স্যার ডিটেলস এটা পড়াবেন। এই যে কেলভিন সাইকেল ডান দিকে দেখো, কেলভিন সাইকেল মানে কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে উপর থেকে, এই ঢুকে কিন্তু এই সাইকেলটা কমপ্লিট করে এই যে কার্বোহাইড্রেট তৈরি করতেছে, এখানে এই যে কমপ্লিট করে কার্বন তৈরি করতেছে। এখন দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টে কোনো কারণে যদি অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড কমে যায়, কার্বন কম, তখন দেখা যায় সে বসে থাকে না, এই C3 প্লান্ট কি করে অক্সিজেনটা ধরে ফেলে আর কি। এখন অক্সিজেন ধরে ফেলে যেটা হয়, সেখানেও সুগার তৈরি হয়, তবে সুগার তৈরি করতে গিয়ে তাকে কার্বনকে, এখানে দেখো বাম দিকে দেখো, শুধু এইটুকু দেখে রাখো কি হয় না, আসলে পরে ডিটেলস তোমরা পড়বো আর কি। এই যে কার্বনটা বের হয়ে যাচ্ছে, তোমার কি মাউসের দেখা যায়, বোঝা যায়? যে কোনো একজন রেসপন্স করো। হ্যাঁ স্যার। এই যে আমি যেটা বললাম যে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, এটা হলো কেলভিন সাইকেল। এই যে পিজিএ বেরা ফসফোগ্লিসারিক অ্যাসিড আর কি, পিজিএ নাম শুনছো তোমরা, মানে এই পিজিএটা তৈরি হয়, এটা এখান থেকে পরবর্তীতে কার্বোহাইড্রেট তৈরি হয় আর কি। এই যে 2 মলিকুলস পিজিএ তৈরি হয়, কারণ হলো আরইউবিপি যেটা, এটা 5 কার্বন কম্পাউন্ড, এটা হলো 5 কার্বন কম্পাউন্ড, আর কার্বন আছে একটা 6টা, তাহলে 6টা থেকে এই 3 কার্বন কম্পাউন্ড 2টা হয় পিজিএ। এটা হলো কেলভিন সাইকেল, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে কার্বনটা ঢুকতে পারলো না, কার্বন ডাইঅক্সাইড বাতাসে কম নাই, তখন এই যে রুবিস্কো যেটা, এই যে এনজাইমটা, এই এনজাইমটা ডুয়েল ন্যাচারাল, সে কি করে তখন অক্সিজেনকে ধরে ফেলে। অক্সিজেন তখন ধরবে, তখন তো কার্বন তো পাইলো না, সে তার তো 5টা কার্বন, আর এই বিপি 5 কার্বন, 5টাকে তুমি তো 2 কার্বন পিজিএ হবে না, 2 মলিকুল, তখন যেটা 5টা যেভাবে হয় যে 3 কার্বন একটা পিজিএ তৈরি হয়, আর একটা 2 কার্বন ফসফোগ্লাইকোলেট তৈরি হয়। এই যে ফসফোগ্লাইকোলেট, এই যে ফসফোগ্লাইকের গাছ তৈরি করে ফেললো, এখন হলে সমস্যা, এখন এইটাকে গাছকে হজম করতে হবে। এই হজম করার প্রসেসটাই এই যে আবার সাইকেলের মাধ্যমে এই হজম করে 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 দেখা যাচ্ছে এই যে পিজি তৈরি করে, মানে ফসফোগ্লাইকোলেট তৈরি করে, মানে ফসফোগ্লিসারেট তৈরি করে পিজিএ যেটা। তো পিজিএ কিন্তু ফাইনালি হলো এই যে 2 কার্বন থেকে 3 কার্বন হলো। 2 কার্বন থেকে 3 কার্বন যদি হতে হয়, তার উপায়টা কি, যে এর 2 মলিকুল মিলে 4টা কার্বন হলো, একটা কার্বন সে ছেড়ে দিল, ঠিক আছে? সে ছেড়ে দিলে কি হলো, তাহলে 3টা কার্বন থাকে না, সে 3টে হলো ফসফো মানে গ্লিসার পিজিএ যেটা। তাহলে এখন অক্সিজেন ঢুকলো, এই যে কার্বনটা তাকে ছেড়ে দিতে হলো আর কি সিস্টেমের কারণে। তাই আলটিমেটলি এই জন্য বলছে এটাকে রেসপিরেশন, অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এখানে কিন্তু কোনো এনার্জি তৈরি হয় নাই, আর এখানে কিন্তু কোনো ভেঙে মানে বড় জিনিস কিন্তু ভেঙে ছোট হয় না, যেটা আমরা এর আগে দেখেছি আর কি। এই জন্য এটাকে বলছে, এটাও এক ধরনের রেসপিরেশন বলছে আর কি সায়েন্টিস্টরা, কারণ হলো অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। আসলে তো এটা ফটোসিনথেসিস ঘটতে গিয়ে এই ঘটনা ঘটে পড়ছে আর কি, কার্বন ডাইঅক্সাইড না পেয়ে সে অক্সিজেন ধরে ফেলছে, এই জন্য এটাকে বলে ফটো রেসপিরেশন। এখন ফটো বলতে গিয়ে আমরা যেটা পড়াইলাম সেটার সাথে কম্পেয়ার করতে গিয়ে ডার্ক রেসপিরেশন, এটাকে অনেক সময় বলি আমরা ট্রু রেসপিরেশন, কথাই একই আর কি। আমরা যে রেসপিরেশন সংজ্ঞা তোমাদেরকে দিয়েছিলাম সেটা হলো রেসপিরেশন, অথবা ডার্ক রেসপিরেশন, অথবা ট্রু রেসপিরেশন, আর যেটা এখন বললাম ছিল ফটো রেসপিরেশন। তাহলে কি হবে সেটা, অ্যাবজর্পশন অফ অক্সিজেন এন্ড লিবারেশন অফ কার্বন ডাইঅক্সাইড। আমরা একটু আগে দেখলাম যে অ্যাবজর্পশন অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড লিবারেট করতেছে বাই এটা ফটোসিনথেটিক টিস্যু, কারণ যেখানে ফটোসিনথেসিস হচ্ছে সেখানেই তো এটা হবে, সেটা ফটোসিনথেটিক টিস্যু। তারপরে ফটোসিনথেসিস কখন হয়, ইন প্রেজেন্স অফ লাইট, এখানে লাইটের উপস্থিত হবে। এখন আমি যদি রোদে দাঁড়াই থাকি আমার কি হবে, কারণ আমার কি ফটোসিনথেটিক টিস্যু আছে, টিস্যু তো নাই, তো কেমনে হবে, উইদাউট দ্য রিলিজ অফ এনার্জি। এবং এখানে কোনো রেসপিরেশন আমরা যাই পড়লাম সেখানে 2টা এটিপি হয় অথবা 38টা দেখাইলাম, এখানে কিন্তু কোনো এটিপি হবে না, কারণ এনার্জি রিলিজ এখানে হবে না, কারণ এটা তো রেসপিরেশন না, আসলে এখান থেকে এনার্জি তৈরি হবে না। সেটাই আমরা বলছি যে এইটা হলো ফটো রেসপিরেশন, এই যে আসলে পার্ট অফ ডার্ক রিয়াকশন ইন ফটোসিনথেসিস ইন C3 প্লান্ট। আসলে ফটো রেসপিরেশনটা হলো ডার্ক রিয়াকশনের একটা পার্ট, যেটাকে C3 প্লান্টে ঘটে। মানে এটা ফটোসিনথেসিস যখন তোমাদের পড়াবে তখন এই সাইকেলটা ডিটেইলস ওই স্যার পড়াবেন, এই জন্য আর এর বাইরে আমি দেখলাম না। ওকে, এই যে একটু আগে এই যে অক্সিজেন এবং কার্বন বের হয়ে যাচ্ছে, এই পিজি তৈরি করতেছে। তাহলে ফটো রেসপিরেশন ডার্ক রেসপিরেশনের জাস্ট এখানে একটু যদি আমরা দেখি, জাস্ট কম্পেয়ার করি, কারণ যেহেতু ডার্ক রেসপিরেশন আমরা পড়ে আসছি, আর এর সাথে ফটো রেসপিরেশন যেটা, এটা ফটোসিনথেসিস সেলে ঘটে, এটা লিভিং সেলে, অল লিভিং সেলে ঘটে ডার্ক রেসপিরেশন। এবং ইট টেকস প্লেস ইন ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এই 3টা অর্গান লাগে এখানে, এটা তোমাদের স্যার ডিটেইলস পড়াবেন, কারণ ক্লোরোপ্লাস্টে ফটোসিনথেসিস হয়, তারপরে মাইটোকন্ড্রিয়া গিয়ে রেসপিরেশন হয়, এবং পারক্সিজমে 3টা মিলে এইটা হয় ফটো রেসপিরেশন। আর ডার্ক রেসপিরেশন তো মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, আমরা দেখলাম আর কি।
এটা ডিপেন্ডেন্ট লাইট নাই, নো ফটো রেসপিরেশন। এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট লাইট আছে কি নাই কোনো নাই, রোদে দাঁড়িয়ে থাকলে আবার রেসপিরেশন হবে, আমি অন্ধকারে ঘুমাই থাকলে রেসপিরেশন হবে, অল টাইম হবে আর কি। এখানে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, এটা তোমাদের স্যার পড়াবেন কিভাবে তৈরি হয়। তো এখানে আমরা কোথাও হাইড্রোজেন পারঅক্সাইড দেখি নাই, আমরা যেটা দেখলাম এখানে গ্লাইকোলেট, এই যে বলছিলাম ফসফোগ্লাইকোলেট, এটা একটা ইম্পর্টেন্ট, এইটাই হজম করা লাগে আর কি, যেখানে ফটো রেসপিরেশন হয়। আর এখানে আমরা দেখলাম যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, এখানে অক্সিজেন কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, এটা তো করে না আর কি। তারপর ইট ডাজ নট জেনারেট এটিপি, এটিপি তৈরি করে, এখানে এটিপি তৈরি করে আর কি। জাস্ট এখান থেকে এটা জাস্ট তোমরা রাখবা, নোট রাখবা, অনেক সময় যখন ফটোসিনথেসিস পড়ানো হবে দেখবা, এটা পরীক্ষার সময় আমরা দিয়ে থাকি। এনে আজকে এই পর্যন্তই, আমরা একটু অ্যাটেন্ডেন্সে তোমাদের দেওয়া হয়নি এখনো না? না স্যার, কিভাবে দিব স্যার? হ্যাঁ আমি জাস্ট দিচ্ছি, এখন লিংকটা দিচ্ছি এখন। পাচ্ছি না, কোথায় হারিয়ে গেল। আচ্ছা আমি একটু দিচ্ছি, পরে তোমরা পরেই করে দিও আর কি, আমি লিংকে তোমাদের পাঠিয়ে দিচ্ছি একটু পরেই। এটা একটু প্রবলেম হচ্ছে জানি কেন। কোথায় গেল ওটা? Yes.
করছে। দেখো তো আসলে ঠিক হয়ে গেছিল। দেখো তো এটা হয় কিনা। লিঙ্কটা কাজ করে কিনা দেখো তো, চেক করো তো। জি স্যার, কাজ করে। আচ্ছা ঠিক আছে, সাবমিট করে দাও। ওকে। ঈশ্বর, একটা চটকানো লাগাবো তো, দেখে উল্টোটা চিল্লাইছো। স্যার আপনি মিটিংটা এন্ড করে দেন স্যার, পরের ক্লাসে স্যার এসে জয়েন করে আসেন। মিটিং এন্ড না করে জাস্ট লিভ নিলে পরে স্যার হোস্ট হয়ে যাবে।